দাদা, আমি তো আপনাকে নিয়ে গর্বিত। আপনার মতো দাদা আমার সাথে আছেন, এটাই আমি আমার ভাগ্য বলে মনে করি। এমন এক দাদা যাকে পৃথিবীতে কেউ পায়নি, সেই রকম একজন দাদাকে পেয়েছি বলে আমি খুব খুশি। তুমি একা আমার উপর বিশ্বাস রাখলে সেটাই যথেষ্ট। অন্য আর কেউ বিশ্বাস না রাখলেও চলবে। কি হলো, তুমি কিছু বলছো না যে? তখন তো এতগুলো কথা শোনাচ্ছিলে, এখন চুপ করে আছো কেন? ও, কোনো ভাষা খুঁজে পাচ্ছ না তো? শুধু তুমি একাই নয়, এখানে কেউই কিচ্ছু বলতে পারছে না। আমার দাদার ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা এখানে কারোর মধ্যে নেই। মা, মনে হচ্ছে আমি ভুল করেছি। লোকটা মনে হয় ভালো লোক। বাবা, তুমি বিশ্বাস করো, মাও করুক। এরা চাইলে সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করব না। ওর আসল রূপটা আজ নয় কাল সবাই ঠিকই দেখবে। উনি তো ঠিক সময় চলে আসেন, তাহলে আজকে উনি এখনো এলেন না? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসুন। স্যার, আপনার জন্য কিছু খাবার আনি? কফি, টি, জুস বা অন্য কিছু? না ম্যাডাম, এইমাত্র খেয়ে এসেছি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কেন আপনি আমাকে এত আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন? আসলে হয়েছে কি, আমার দাদার মতন দেখতে একজনের সঙ্গে আলাপ হয়েছে। রূপে দাদার মতন, গুণেও আমার দাদার মতন। সো ওনাকে আমার নিজের দাদা হিসেবেই দত্তক নেব বলে আমি ডিসাইড করেছি। আইনের চোখে কি এটা স্বীকৃতি আছে? আর যদি থাকে তাহলে তার লিগ্যাল প্রসিডিওর কি কি আছে জানতে চাইছিলাম, আর এই কারণেই আপনাকে এখানে আসতে বললাম। ম্যাডাম দেখুন, ইন্ডিয়ান অ্যাডপশন অ্যাক্ট 1956 অনুযায়ী একটা বাচ্চাকে আপনি দত্তক নিতে পারেন, ওই বাচ্চাটার আপনি অভিভাবক হবেন, কিন্তু দাদার মতন কাউকে দত্তক নেবার আইনটা বানানো হয়নি ম্যাডাম। হিন্দু অ্যাডপশন আইন অনুযায়ী এর কোনো সুযোগ নেই। আমার মনে হয় না হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে এই রকম কোনো সুযোগ আছে বলে এটা আপনি পারবেন না। আপনি একটা কাজ করতে পারেন, হতে পারে উনি আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। আপনার দাদার মতন কারোর জন্য আপনি যদি কিছু করতে চান, মাঝখানে কোনো আইন বাধা হয়ে আসবে না। মানে ওনার নামে আমি পুরো সম্পত্তি লিখে দিলে কারোর আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই, তাই তো? সম্পত্তি আপনার নামে থাকলে আপনি ওটা লিখে দিতে পারেন। সম্পত্তি অন্যের নামে থাকলে যদি আপনি ওটার ভাগ নিয়ে থাকেন, তবে সেটা অন্যের নামে লিখতে পারবেন না। না, সমস্ত সম্পত্তি আমার নামেই আছে। তাহলে নিশ্চিন্তে আপনি সম্পত্তি লিখে দিতে পারেন অথবা উইল বানাতে পারেন। কিন্তু আমার মত হলো এটাই, একজন ওয়েল উইশার হয়ে আপনাকে বলছি, যার নামে উইল বানাবেন আপনি, ওনার নামে
সম্পত্তিটা লিখে দেবার আগে 1000 বার চিন্তা করে দেখবেন। কেন কি আপনার তো ছোটখাটো সম্পত্তি নয়, পুরো সাম্রাজ্যটাই। একবার আপনি সম্পত্তিটা লিখে দিলে ওটা কিন্তু ফেরত পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে, অলমোস্ট ইম্পসিবল। এখন আমি এইসব কিছু নিয়ে একদমই চিন্তা করছি না। যদি করি তখন না হয় আপনার সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে ম্যাডাম, এবারে আমি চললাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কোনো কিছু ইম্পর্টেন্ট থাকলে আমাকে কল করবেন। শিওর। আদে আদে কোথায় গেল রে? আদে, কি হয়েছে মামা? এই তো তোর সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? কি সেটা? আদি, ম্যাটারটা ক্লাইম্যাক্সে এসেছে। কি? শিবানী কত দূর এগিয়েছে জানিস? ও ভৈরবের নামে সমস্ত সম্পত্তি লিখে দেবে এটা ভেবে নিয়েছে। সকালবেলা লয়ারকে ডেকেছিল। ভৈরবকে নিজের দাদা বানিয়ে নেবে এটা ডিসাইড করেছে। সেটাই আইনতভাবে কি করা যায় সেটা লয়ারকে জিজ্ঞেস করছিল, কিন্তু লয়ার এটা কোনোভাবেই সম্ভব নয় বলে দিয়েছে। আপনি আপনার দাদাকে যা ইচ্ছে দিতে পারেন, টাকা দিতে পারেন, গয়না দিতে পারেন, সম্পত্তি দিতে পারেন, এ বিষয়ে আইন আপনাকে কোনো প্রশ্নই করবে না। কিন্তু ভৈরবকে দাদা বলে দত্তক নিয়ে নেওয়াটা আইনতভাবে কখনোই সম্ভব হবে না। ওই বিষয়ে শিবানী খুব ইমোশনাল হয়ে গেছে। গতকাল কি হয়েছে জানিস? অশোক বলেছে তোমার দাদা আর ভৈরব কিন্তু এক নয়। তোমার দাদা তোমার জন্য বিষ খেয়েছিল, এই ভৈরবকে তোমার জন্য বিষ খাবে? তারপর শিবানী অশোককে চ্যালেঞ্জ করেছে যে ভৈরব ওর জন্য বিষ খেতে রাজি হবে। তারপর শিবানী বিষের বোতলটা নিয়ে বসেছিল নাটক করবার জন্য। তোমাকে আমার থেকে দূর করে দেবার জন্য এরা সবাই চেষ্টা করছে। সেই জন্য আমি আর বাঁচতে চাই না, তাই আমি এই বোতলে যে বিষটা আছে সেটা খাবো। তখনই ভৈরব ওই বিষের বোতলটা কেড়ে নিজে খেয়ে নিয়েছে। তাই নাকি? তারপর কি হলো? তারপর শিবানী বলেছে ওটার মধ্যে বিষ ছিল না, টনিক ছিল। তুমি যে আমার দাদার মতন সেটা প্রুভ করবার জন্য আমি এই ধরনের নাটক করেছি। ওহো, এত ভালো নাকি? হ্যাঁ, আমি এটা ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই এত সাহস করে বিষটা খেয়ে নিলি যে। তারপর ও কি বলল সেটা জানিস? ওটার মধ্যে যে বিষ ছিল না সেটা আমি আগেই জানতাম। এই ব্যাপারে শিবানী খুব ইমোশনাল হয়ে গেছে। ও ভৈরবকে নিজের দাদার জায়গা দিয়েছে। আমার মনে হচ্ছে ও যেই বুদ্ধি দিয়ে খেলছে তাতে পুরো সম্পত্তিও লিখিয়ে নেবে। ও কি লিখবে ভৈরবের নামে সম্পত্তি? অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে এই পুরো সম্পত্তি তো ওরই। এটা তুই কি বলছিস আদি? সব বিষয় জানার পরেই আমি ওকে শিবানীর কাছে পাঠিয়েছি। শিবানীর বাবা শিবপ্রসাদ মাস্টার ছিল তো, উনি শুধু
শিবানী আর হিমাদ্রির বাবাই নন, কিন্তু এই ভৈরবেরও বাবা হন উনি। হে ভগবান, এটা তো আমি ভাবতেই পারছি না। মনে হচ্ছে আমার মাথায় কেউ একটা হাতুড়ির বাড়ি মারলো। এই ব্যাপারটা আমি হজম করতে পারছি না রে। মামা, তুমি হজম করলে করো অথবা বমি করলে করো, এই এটাই সত্যি। শিবানীর বাবা শিবপ্রসাদের শিবানীর মায়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরেকটা বিয়ে হয়েছিল, আর সেই বিয়ের নিদর্শন হচ্ছে এই ভৈরব। তার মানে শিবানী আর হিমাদ্রির থেকে ও বয়সে অনেকটাই বড়। এই ভৈরবও জানে না এমন একটা কঠিন সত্যি বলছি, শোনো। শিবানীর বাবা শিবপ্রসাদ যে আছে, সে গ্রামের একটা সাধারণ স্কুলে কাজ করত, আর ওনার স্ত্রীর নাম হলো শঙ্করী। শঙ্করী, জানি না এটা তোমার পুজোর ফল নাকি আমার বাবা মায়ের পুণ্যের ফল। জানো, আমি শহরে উমা এডুকেশন ট্রাস্ট বলে একটা সংস্থায় মাস্টারের কাজ পেয়েছি। এই দেখো অ্যাপয়েন্টমেন্টের অর্ডার। আরে এখানে কি কম আছে? আমরা এখানেই তো ভালো আছি। তুমি কেন কাজের জন্য এত দূরে যেতে চাইছো? না গো, আমি এখানে কত টাকা মাইনে পাই? খুব বেশি হলে 350 টাকা, কিন্তু শহরে হলে 1100 টাকা, 3 গুণ বেশি। দেখো, কলকাতায় নিজস্ব অনেক খরচা থাকে, কিন্তু এখানে তুমি যা রোজগার করে আনো সেটাই যথেষ্ট। আমরা সেটা নিয়ে নিশ্চিন্তে আছি। আমাদের কি কোনো ধার দেনা আছে বা অন্য কোনো সমস্যা আছে? নেই তো। 3-4 জন বাচ্চা আছে, ওদের পড়িয়ে মানুষ করার ভয় আছে কি? নেই তো। শুধুমাত্র একটাই ছেলে, যা রোজগার করো 3 জনের জন্য যথেষ্ট। তার থেকেও আমি টাকা বাঁচিয়ে রাখি। তুমি তো জানোই শঙ্করী, সেই ছোটবেলা থেকেই আমার বড় কিছু করবার স্বপ্ন রয়েছে। গরিব হয়ে জন্মে গরিব হয়ে মরবো নাকি? দেখো, এই গ্রামে আমাকে সাহায্য করার কে আছে বলো? এখানে উন্নতি করার কি সুযোগ আছে বলো? ওখানে ওই শহরে বড় বড় জায়গায় কাজ করে বড় বড় লোকেদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ রয়েছে, আমার বড় হওয়ার সুযোগ রয়েছে। আমি একটা বড় স্কুল বানাতে চাই, আর ওই স্কুলে কয়েকশো লোককে কাজ দিতে চাই। শিক্ষার অঙ্গনে আমি অনেকটাই নাম করতে চাই। এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন। তোমরা এখানেই থাকো, আগে আমি শহরে যাই, গিয়ে নিজের জায়গাটা তৈরি করি, তারপরেই আমি তোমাদেরকেও এখান থেকে নিয়ে চলে যাব। না গো, ওখানে গিয়ে থাকা খাওয়ার কি ব্যবস্থা করবে বলো তো? এত কষ্ট করার কি দরকার? মানুষ এই বেশ আছি বললে জীবনে উন্নতি করতে পারে না। পেটে যদি তোমার খিদে থাকে তবেই তুমি বড় হতে পারবে। কষ্ট হচ্ছে বলে বসে থাকলে বড় হতে পারবে না। আমাদের পরের জেনারেশনকে রিচ হতেই হবে, ওরা যা চাইবে আমাদের দিতেই হবে, আর তার জন্য আমাদের কষ্ট করতেই হবে। আমাদের গরিবের বংশ, এই গরিবই যেন আমার পরে না থাকে। আমার আশা, আমার স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে আমায় সঙ্গ দিতেই হবে। দেখো, তুমি যাই করো আমি তোমার পাশেই থাকবো। আগে তুমি খেয়ে নাও।
আমার যা মনে হলো আমি সোজা বলে দিলাম। না গো, তুমি ওখানে গিয়ে স্কুল বানাবে, লোকদের কাজ দেবে, এইসব কলকাতায় গিয়ে কেন করতে চাও? এই গ্রামেই তো তুমি করতে পারো। শঙ্করী, দেখো, শহরে একটা স্কুলে 1000 থেকে 2000 বাচ্চা থাকে, আর এইখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত 290টা বাচ্চা থাকে, আর ওখানে একটা সেকশনেই 70 জন বাচ্চা। বিষয়টা বোঝো শঙ্করী? 290 জন বাচ্চা নিয়ে আমি কি করব বলতো? ওইখানে শহরে বছরে 30 থেকে 35,000 টাকা ফিস কালেকশন করা সম্ভব। এখানে বাচ্চাদেরকে কিভাবে পড়াবো? ওরা তো বলে ফিজই দিতে পারবো না। সরকারি স্কুলেও তো দেয় না, আর ওখানে শহরে ফিজ দেবার সাথে সাথে বিল্ডিং ফান্ডেও টাকা দেয়। আমি সব দিক চিন্তা করেই এই সিদ্ধান্তটা নিয়েছি। দয়া করে বোঝার চেষ্টা করো শঙ্করী। আমার কোনো কিছু না, কিন্তু আমার ছেলেটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। তুমি কবে না কবে একবার আসবে, তার আগে ছেলেটা বাবাকে ভুলে না যায় এই ভয় পাচ্ছি। আমি তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে বলছি নাকি? আমি শহরে গিয়ে একটু থিতু হবার পরেই তোমাদেরকেও ওখানে নিয়ে যাব, সবাই মিলে একসাথে থাকবো। আরে না, একটা মানুষ কোনো সাপোর্ট ছাড়া বড় হতে হলে কত বছর লেগে যায় বলো তো? আর ততদিন তোমাকে আর আমাকে আলাদা থাকতে হবে। দেখো, বাচ্চা ছোট থাকতে তার বাবার ভালোবাসার দরকার। ওর বড় হওয়ার পরে বাবার ভালোবাসা দিয়ে কি লাভ? তোমার কথা শুনে আমি এখানে থাকলে আমার পরের জেনারেশনটাও গরিব থেকে যাবে। একটা সুযোগের জন্য আরেকটাকে ছাড়তেই হয়। দেখো, বউ বাচ্চার জন্য আমি আমার আশা, আমার স্বপ্নকে কোনোভাবেই বলি দিতে রাজি নই। আমি কি কোনো অন্যায় কাজের জন্য তোমার পারমিশন চাইছি? এই সুযোগ কে পেয়েছে বলো? ঈশ্বর আমাদেরকে একবারই সুযোগটা দেয়। ওটা সদ্ব্যবহার যদি না করা হয় তাহলে মানুষকে সারা জীবন কেঁদেই বসে থাকতে হয়। আমি কি আমার সন্তানকে ভালোবাসি না? কিন্তু ও আমার মতন অন্যের কাছে হাত পেতে চাইবে এটা আমি কোনোভাবেই চাই না। ওকে বড় বিজনেসম্যান হতে হবে, এটাই আমার আশা। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে ঘুরে এসো, এদিককার সব আমি সামলে নেব। কয়েক বছর তুমি অ্যাডজাস্ট করে থাকো, তারপরে তুমি বুঝতে পারবে আমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তারপরে উনি কলকাতায় এলেন, খুব ভালো করে কাজও করলেন, মাস্টার হয়ে ভালো নামও কামালেন। উমা এডুকেশনাল স্কুল, যেখানে উনি চাকরি করতেন, এনার জন্য সেটার বিশাল নাম ডাক হলো। এনার শ্রদ্ধা আর হার্ড ওয়ার্ক লক্ষ্য করে এখানকার ওনার ওনাকে সাধারণ একজন মাস্টার থেকে স্কুলের হেডমাস্টার বানিয়ে দিলেন। তারপরে ছোট্ট একটা ঘরে উনি আছেন দেখে এবং ওনার বিয়ে হয়নি এই কথা ভেবে বাড়িতে ডেকে কথাও বললেন। নমস্কার স্যার। নমস্কার শিবপ্রসাদ বাবু, আমার অনেকগুলো ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার ছিল। বলুন স্যার, কি বলবেন? আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? এইখানে, এই পাশেই একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকি স্যার। খাবার দাবার রান্নার জন্য কি ব্যবস্থা করেছেন? আমি নিজেই বানিয়ে নিই স্যার। হোটেলের খাওয়া আমার পছন্দ নয়, দামও অনেক বেশি। খাবার পেছনে এত টাকা খরচা করা আমার পছন্দ নয়। খুব ভালো, আপনার মধ্যে একটা ভালো গুণ আছে। সত্যি বলতে গেলে আপনি আমাদের স্কুলে আসার পরে আমাদের স্কুলের অনেক উন্নতি হয়েছে। আপনাকে দেখে অন্য টিচাররাও বেশি খাটতে শুরু করেছে। আমাদের স্কুল আগের থেকে অনেক বেশি নাম করেছে।
আগে আমাদের এই স্কুলে প্রত্যেকটা ক্লাসের জন্য যত বাচ্চা দরকার হতো তত অ্যাডমিশন নিত না। আপনি আসার পরে সব ক্লাসে বাচ্চারা সংখ্যায় বেড়েছে। অনেক ধন্যবাদ স্যার। আপনি এই বিষয়টা সঠিক জানেন কিনা আমি জানি না। আমার জন্য এই স্কুলটাই শুধু নয়, উমা ইন্ডাস্ট্রিজ নামে বড় একটা কোম্পানিও আছে। স্যার এসব কেন আমাকে বলছেন স্যার? বলছি, আমার সময়ের পরে এই স্কুল, ট্রান্সপোর্ট কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিজগুলো এই সব দেখার জন্য একজন ভালো লোকের দরকার ছিল বলে মনে হয়। আমার তৈরি করা স্কুল, ইন্ডাস্ট্রিজ, কোম্পানিগুলো আমার কাছে সন্তানের মতো। তার সাথে আমার একটা মেয়েও আছে। আমার এই সব কিছু দেখার জন্য একজন ভালো লোকের দরকার ছিল। সেই জন্য আপনাকেই সঠিক লোক বলে আমার মনে হচ্ছে। আপনার সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তির দায়িত্ব আপনার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হব, এই সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা রুম ভাড়া নিয়ে থাকি বলে ভেবে আমার বিয়ে হয়নি ভেবেছে নাকি? সত্যিটা বলে দেব? না না, সত্যিটা বলে দিলে এই ধরনের সুযোগ আমি আর কোনোদিন পাবো না। বাড়ি বয়ে আসা লক্ষ্মীকে আজ যদি আমি অবহেলা করি, আর জীবনেও এইরকম সুযোগ আমার জন্য আসবে না। তবে এটা সম্ভব কি সম্ভব না জানি না। আপনি কি চিন্তা করছেন? কিছু না স্যার, আমি এটা ভাবতেও তো পারিনি। আমি একজন সাধারণ মানুষ, গরিব পরিবারে জন্মেছি। চিরকাল কষ্ট করে কাজ করা আর সৎভাবে কাজ করা, এই সব ছাড়া আমি আর অন্য কিছু পারি না।